ক্যাসিনো কাণ্ডের হত্যা জিকে শামীমের জামিন নিয়ে প্রতারণা চালাকি ধরা পড়ায় আদালতে 7 দিন নিষিদ্ধ আইনজীবী। মরুর তাপে পুড়ছে দেশ, ৭৬ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে। ৪ মে কালবৈশাখীর পূর্বাভাস। ৪ তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় চরম ভোগান্তি, শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ। আদালতের নির্দেশ মানলেন মন্ত্রী। আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আর যতক্ষণ সেই নির্দেশনা বহাল থাকবে, অন্তর্বর্তীকালীন নির্দেশনা বহাল থাকবে, যেটা নজির সেটা হচ্ছে যে সেই নির্দেশনা নির্বাহী বিভাগ সম্মান প্রদর্শনপূর্বক সেটাকেই মেনে চলে। উপজেলা নির্বাচনে জমজমাট প্রচারণা, ভোটের পরিবেশ রক্ষায় পুলিশই যথেষ্ট, সেনা মোতায়েন নয় জানালেন ইসি আলমগীর। এবং কক্সবাজারে অপহৃত এনজিও কর্মীকে উদ্ধারে গিয়ে র্যাব ডাকাতের গোলাগুলি, মাঝে পড়ে ৬১ হতো, ৩ র্যাব সদস্য গুলিবিদ্ধ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারনাজ জুই। ক্যাসিনো কাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমের জামিন আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতে চালাকি ধরা পড়ায় 7 দিনের জন্য আদালতে নিষিদ্ধ হলেন তার আইনজীবী নিখিল কুমার শাহ। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের 8 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। ক্যাসিনো কাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কথিত যুবলীগ নেতা SM গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের বিষয়ে করা আবেদনের কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সাজাপ্রাপ্ত গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের জামিন ঘিরে প্রতারণা করা হয়েছে অভিযোগ নজরে আসে খোদ প্রধান বিচারপতির। জিকে শামীমের জামিন আবেদনটি কার্যতালিকার 4 নম্বরে আদেশের জন্য দেখে অবাক হয়ে যান প্রধান বিচারপতি। শুনানি না করে আদেশের জন্য থাকায় অভিযুক্ত আইনজীবীকে আদালতে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধরা পড়ে যায় চালাকি। এর ফলে জিকে শামীমের আইনজীবী নিখিল কুমার শাহকে আগামী 1 সপ্তাহ কোনো ধরনের মামলা পরিচালনা না করার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে জিকে শামীমের জামিন ঘিরে প্রতারণা ঘটেছিল হাইকোর্টে। 2020 সালের মার্চ মাসে প্রতারণার আশ্রয় নিয়ে হাইকোর্ট থেকে জামিন পান বহিষ্কৃত যুবলীগ নেতা জিকে শামীম। সাডেনলি আজকে একটা আইটেম ছিল 4 নম্বর জিকে শামীমের একটা ম্যাটার, এই ম্যাটারটাতে ফর অর্ডারের জন্য। কেন ফর অর্ডারের জন্য এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, কজ লিস্টে সেটা ছিল। তো ওনাদের পক্ষের লয়ার যখন মামলাটা শুনানি শুরু করলেন, তো আমাদের চিফ জাস্টিস প্রথম প্রশ্ন ছিল যে এই মামলাটা কেন আদেশের জন্য রাখা হলো, এটা তো আদেশের জন্য রাখার কথা না, তাহলে এই মামলাটা কী কারণে কীভাবে কার ইনস্টিগেশনে এটা আদেশের জন্য এসেছে। তো এর মধ্যে মামলাটা শুনানি শুরু হয়েছে, ওনার পক্ষে জিকে শামীমের পক্ষে লয়ার সাবমিশন রেখেছেন। এরপর যখন চিফ জাস্টিস বললেন যে হ্যাঁ একজন লয়ার গতকাল এটা মেনশন স্লিপ দিয়েছিল আর্জেন্সি বা এই শিক্ষক বলে, বাট এটা তো কোনো আর্জেন্সি কোনো ম্যাটার না, আমি ফর অর্ডারের জন্য কেন। তারপর উনি ওনার চিফ জাস্টিস মেনশন স্লিপটা বের করলেন, কার সিগনেচারে মেনশন স্লিপটা দায়ের করা হয়েছে, কোন লয়ার এটা দায়ের করেছেন, দুজনকে ডাকলেন। ডাকার পরে উনি তাদেরকে সতর্ক করেছেন এবং পার্টিকুলার লয়ার যিনি গতকাল মেনশন স্লিপ দিয়েছিলেন জিকে শামীমের পক্ষে মামলা বেল পিটিশন ভ্যাকেটিং চেয়ে, ওনাকে আগামী সপ্তাহে 1 সপ্তাহ সুপ্রিম কোর্টের থেকে ওনাকে বারিত করেছেন, উনি যেন সুপ্রিম কোর্টে মামলা করতে পারবেন। এর আগে গত বছর ক্যাসিনো কাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডে যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমকে হাইকোর্টের দেয়া জামিন 27 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরো তথ্য নিয়ে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে জিকে শামীমের জামিন আবেদন নিয়ে আদালতের নজরে ঠিক কি ধরনের প্রতারণা এসেছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জিকে শামীম অর্থাৎ গোলাম কিবরিয়া শামীম, যিনি 2020 সালেই ক্যাসিনো কাণ্ডের জন্য অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হওয়ার পরে যে একটি মামলা তার শুনানি হয়, অনেকগুলো মামলা হয়, তার মধ্যে মানি লন্ডারিংয়ের একটি মামলায় ঢাকার বিশেষ আদালত 10 তাকে সাজা দেয়। সাজা দেয় 2023 সালে। সাজা দিলে প্রথাগতভাবে আপনি জানেন যে বিচারক আদালত যখন একটি সাজা দেয় তখন কিন্তু সেই সাজাটির জন্য আসামিরা বা কখনো রাষ্ট্রপক্ষ আপিল করে। ঠিক একইভাবে জিকে শামীমও আপিল করেছিলেন 2023 সালে এবং সেই আপিল করার পর
পর তিনি যখন আপিলটি হাইকোর্ট অ্যালাউ করে তখন তিনি এই যেহেতু যাবজ্জীবন সাজা সেক্ষেত্রে তিনি জামিন আবেদন করেন। জামিন আবেদন করলে হাইকোর্ট তাকে জামিন দেয়। জামিন দিলে এই জামিন আবেদনের এগেইনস্টে সরকার পক্ষ যে তারা আবার চেম্বার আদালতে তার জামিনটা কি স্টে করে দেয়। যখন স্টে করে দেয় তখন এই স্টেটা করা হয়েছে 8 সপ্তাহের জন্য। তখন তারা ফেব্রুয়ারি মাসে এই জামিনটা স্টে হয়। স্টে হওয়ার পরে আজকে হঠাৎ করে চিফ জাস্টিস দেখেন যে 4 নম্বর আইটেমে একটি মামলার একটা, আপনি সুপ্রিম কোর্টে যত মামলা হয় তার জন্য একটি কার্যতালিকা থাকে যেটাকে কজ লিস্ট বলা হয়। কজ লিস্টের 4 নম্বর আইটেমে ছিল জিকে শামীম। তখন জিকে শামীমের এই আবেদনটি কেন আজকে অর্ডারের জন্য, তখন এটা জানতে চান হচ্ছে চিফ জাস্টিস যে এই আবেদনটি কেন আজকে অর্ডারের জন্য, এটা আমরা শুনানি করিনি বা আমরা শুনানি হয়নি। তখন আইনজীবী বলেন যে আসলে এটা একটা তাড়াহুড়া ছিল। কিসের তাড়াহুড়া, কে দিল এই আবেদন, এসব যখন খতিয়ে দেখা হলো তখন দেখা গেল যে এন.কে. শাহ অর্থাৎ নিখিল কুমার শাহ নামে এক আইনজীবী এটিকে আর্জেন্সি হিসেবে কার্যতালিকায় উঠিয়েছেন। আমরা ধারণা করছি যে এখানে একটি বড় ধরনের অনিয়ম হয়েছে যেটি প্রধান বিচারপতি আজ করতে পেরেছেন, কিন্তু তিনি যেহেতু দেশের প্রধান বিচারপতি তিনি পুরো বিষয়টি খোলাস না করে তিনি ওই ব্যক্তিকে ডেকে এন.কে. শাহকে ডেকে জিজ্ঞেস করেন যে আপনি কি ধরনের আর্জেন্সি চেয়েছেন এবং কেন আপনি এই প্রতারণা করেছেন। তিনি জবাব দিতে যখন চাইলেন তখন প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিয়ে বললেন যে আপনি যে প্রতারণা করেছেন এটি অমার্জনীয় অপরাধ, আপনাকে আমরা 1 সপ্তাহ আপনি আদালতের মধ্যে ঢুকবেন না। তখন তিনি আরও কিছু বলতে চাইলেন, তখন হুমকি দিয়ে একরকম প্রধান বিচারপতি তাকে বললেন যে আপনি যদি আরও কিছু বলতে চান তাহলে কিন্তু আপনাকে আমি 1 বছরের জন্য নিষিদ্ধ করব। তখন তিনি বেরিয়ে গেছেন। অর্থাৎ পুরো বিষয়টি একজন অপরাধীর পক্ষে তার আইনজীবী আসলে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। যে আইনজীবীকে শাস্তি দেওয়া হলো তার কোনো বক্তব্য পেয়েছেন কিনা? না, তার সাথে আমরা অবশ্যই কথা বলেছি, কিন্তু আসলে আপনি জানেন যে উনি বর্ষিয়ান আইনজীবী এন.কে. শাহ এবং উনি সুপ্রিম কোর্টে সিনিয়র, এবং সে কারণে ওনার সাথে যখন আমরা কথা বলার চেষ্টা করেছি তখন তিনি আসলে কোর্ট থেকে বেরিয়ে অন্য একটি কোর্টে ঢুকে গেছেন। উনি আমাদের সাথে কথা বলেননি এবং পরবর্তীতে আমরা তাকে পাইনি। তিনি আসলে এই ক্ষেত্রেও তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন, তিনি নিজেকে লুকিয়ে নিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী শামীম আক্তার। দর্শক, এতক্ষণ স্টুডিওতে আলোচনা করছিলাম সহকর্মী শামীম আক্তারের সঙ্গে। প্রচন্ড গরমে দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ আহ্বান জানান তিনি। বলেন যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে তারা এ ভোট চুরি শুরু করেছিল। 2001 সালে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। বাংলাদেশের মানবাধিকার রিপোর্ট লেখা যুক্তরাষ্ট্র আয়নায় নিজেদের চেহারা দেখে না। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হত্যার বিচারও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কোভিড-19, ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন সবকিছু মিলেও কিন্তু আমরা আমাদের স্থানটা ধরে রাখতে পেরেছি। অনেক দেশ পায়নি, কিন্তু আমরা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে, তার প্রস্তুতিও কিন্তু আমরা নিয়েছি। এবং আমি এটা বিশ্বাস করি একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এই উন্নয়নশীল দেশ হিসেবে যে অগ্রযাত্রাটা এটা সহজভাবে আমরা করতে পারবো এবং বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। নির্বাচন করবে না আমাদের অধীনে। আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার দিয়ে তারা, যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক, দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি। হ্যাঁ, এলাকায় কিছু সমস্যা হয় এটা স্থানীয়ভাবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের নির্বাচনী ইতিহাস যদি আমরা দেখি, অন্তত আমি বলবো যে 2024 সালে আমাদের যে নির্বাচনটা হয়ে গেল, এইভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে? অতীতে কোনদিন হতে পারেনি। স্মরণকালের দীর্ঘ তাপ প্রবাহে পড়ছে দেশ, ভুগছে মানুষ ও প্রাণ প্রকৃতি। কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপের খড়গ। এপ্রিলের প্রথমে শুরু হওয়া তাপ প্রবাহ চলছে মাসের শেষ ভাগেও। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। জেলা সহকর্মীদের সাথে নিয়ে শুভশ্রী রায়ের রিপোর্ট। কখনো তীব্র কখনো বা অতি তীব্র তাপপ্রবাহ বইছে দেশ জুড়ে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে মঙ্গলবার যশোরের তাপমাত্রা পৌঁছায় 43.8 ডিগ্রি সেলসিয়াসে। মগজকলা রোদে নাভিশ্বাস ছোট বড় সবার। সারাদিনই না হলে 6 থেকে 7টা স্যালাইন খাইছি। এ পর্যন্ত আপনার পানি, ঠান্ডা পানি খাইছি 4-5 গ্লাস, তাতেও ঠান্ডা হচ্ছে না। মুখ পুড়ে যাচ্ছে তাপে। ছাতি বাঁধা রয়েছে, তার মনে আছে যে ভাবরা আসে, তার মনে আছে যে আগুন। দেখতে পাচ্ছি না,
সারাদিনে পানি দিচ্ছি। আগের দিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা। মঙ্গলবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় 43.7 ডিগ্রি। চুয়াডাঙ্গায় আল্লাহ পাক আমাদের কোন আযাব তৈরি করেছে বলতে পারিনি, আল্লাহ আমাদের মাফ করুক। 1985 সালের পর এই প্রথম চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলো। পিচঢালা সড়ক যেন উত্তপ্ত করায়, খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। প্রাণ যায় যায় অবস্থা প্রাণীকুলের। গরু, বাছুর, ছাগল, মুরগি প্রচন্ড, পশু পাখি সমস্ত কিছুই যায় যায় অবস্থা। পানি গুনে ছটফট করে, পানি দেওয়ার পরেও গোসল করে দেওয়ার পরেও তারা শান্তি পায় না। দেশের অন্যান্য জেলাতেও টানা তাপপ্রবাহে জনজীবনে ভোগান্তি বাড়ছে। পাবনায় তাপমাত্রা রেকর্ড করা হয় 43.2 ডিগ্রি। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের তাপমাত্রা 42.7। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বাইরে এতটাই হিটের অবস্থা যে ছাতা ছাড়া বেরোনো কোনোভাবে সম্ভব হচ্ছে না। দাবদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। গরমে স্বস্তি পেতে জিরে নিচ্ছেন ছায়। ভিড় বেড়েছে শরবতের দোকানেও। তাপ অনুমান মানে চোখ বুঝে আসছে যে বুক জ্বলিয়ে যাচ্ছে। প্রচন্ড রোদ গরমে মানুষজন বেরোচ্ছে না, আমাদেরও আয়োজন নেই। তীব্র গরমে বাড়ছে নানা রোগবালাই। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বয়স্করা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে হিটস্ট্রোকে মুন্সিগঞ্জে 2, নাটোরের নলডাঙ্গায় 1 সহ সারা দেশে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, আজ তো যশোরে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল, এখনকার অবস্থা কি দেখছেন? ধন্যবাদ। আসলে স্মরণকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই মৌসুমের যশোরে কিন্তু তীব্র যে তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে তার কারণে কিন্তু জনজীবনে ভোগান্তি চরমে নেমে এসেছে এবং মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। অর্থাৎ টানা যে তীব্র তাপপ্রবাহ তার প্রভাবে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এই যে তাপমাত্রা বাড়ছে যশোরের এবং ধারাবাহিকভাবেই এবং টানা যে তাপপ্রবাহ, এটি আসলে কেন তাপপ্রবাহ বাড়ছে সেটি নিয়ে আমরা এখন কথা বলবো। সঙ্গে আছেন যশোর যে মাইকেল মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক নীতিশ চন্দ্র কর্মকার, তার সঙ্গে আমরা কথা বলবো। আসলে এই যে সর্বোচ্চ তাপমাত্রা যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের, এটি আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? আমি প্রথমেই বলি, যশোর মহেশপুর থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হয় বঙ্গোপসাগরের পশ্চিম ঘাট। অর্থাৎ ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর থেকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আমাদের দেশে প্রবেশ করে সেটা এই প্রবেশ পথ দিয়েই প্রবেশ করে। তো এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা যখন আসছে আমাদের দেশের মধ্যে, তার আগে ভারতের বিস্তীর্ণ সমভূমি, লৌহাযুক্ত বিস্তীর্ণ সমভূমি বলবো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে আসছে আমাদের দেশের মধ্যে। তা আমরা ইতিমধ্যে জানি যে বিহার, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গেও তাপমাত্রা যে হিট ওয়েভ সেটা চলছে। এই কারণে তাপমাত্রার যে তীব্রতা সেটা আরও বাড়ছে। আর সেই সাথে যখন আমাদের দেশে প্রবেশ করছে, এই হিটটা ডিসচার্জ করার বা তাপমাত্রা রিলিজ করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ যেটি দরকার সেটা হচ্ছে জলাধার এবং বনভূমি। কিন্তু সেই জলাধারের অবস্থা আমরা খুব শোচনীয় অবস্থায় পৌঁছে গেছি। আমাদের যে নদীগুলো সেগুলো মৃতপ্রায়। শুধু তাই নয়, ব্যক্তি পর্যায়ে যেসব জলাধারগুলো আছে সেগুলো ভূগর্ভস্থ ওয়াটার লেভেলটা নিচে নামে যাওয়ার কারণে পানি শূন্য থাকে। এবং বনভূমির অবস্থাও আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত লেভেলে নেই, সে কারণে তাপমাত্রার তীব্রতাটা বেশি। এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় জলাধারকে সংরক্ষণ করা এবং বনভূমিকে সংরক্ষণ করা। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম কলেজের সহযোগী অধ্যাপক নীতিশ চন্দ্র কর্মকারের কাছে, তিনি বলছেন কেন এই তাপমাত্রা বাড়ছে এবং যশোরের যে পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু আসলে জনদুর্ভোগ এবং জনমনে কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, যশোর থেকে তাপপ্রবাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। দেখছেন সংবাদ রাত।
দর্শক, গণভবনে চলছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের বিষয়ে জানাতে গণভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, কার্যনির্বাহী সংসদের বৈঠকের এজেন্ডা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কোন বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে? আপনি জানেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাটি শুরু হয়েছে সন্ধ্যা 7:05 গণভবনের ব্যাংকুয়েট হলে, এবং এই সভাটি এখন চলছে। এবং আপনি এজেন্ডার কথা জানতে চেয়েছেন। মূলত 16টি এজেন্ডা নিয়ে এই সভাটি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বসেছেন সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে, যার মধ্যে দিবসভিত্তিক কর্মসূচিগুলি প্রাধান্য পেয়েছে। এবং দিবসভিত্তিক কর্মসূচি বলতে যদি আমি আপনাকে বলি যে আগামীকাল মহান মে দিবস, 17ই মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, তারপর জুন মাসে যদি আমরা দেখি 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস, এবং 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিবসগুলো আওয়ামী লীগ দলগতভাবে তারা এই বছরব্যাপী তাদের যে কর্মসূচির মধ্যে থাকে সেই দিবসভিত্তিক কর্মসূচির মধ্যে এই দিনগুলি থাকে, এবং এই দিনগুলি উদযাপনের জন্য দলের কেন্দ্রীয় কমিটি সেই সভা করে থাকে। সেই সভারই আলোকেই আজকের এই এজেন্ডাতে এই দিবসভিত্তিক কর্মসূচিগুলি উঠেছে। এবং আপনি জানেন 23 জুন এবার আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর 75 বছর পূর্তি, অর্থাৎ হীরক জয়ন্তী উদযাপন করবে আওয়ামী লীগ, এবং বছরব্যাপী কর্মসূচি নেওয়া হবে সারা দেশে। এই দিন এই আওয়ামী লীগের এই হীরক জয়ন্তীর অনুষ্ঠানটি উদযাপনের জন্য সারা দেশব্যাপী দলের ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, থানা, পৌর, জেলা, মহানগর সকল কমিটি একযোগে এই বছরব্যাপী এই উদযাপনটি করবে। তারই একটি অনুমোদন আসবে আজকের সভা থেকে। কিন্তু সব কিছু ছাপিয়ে আমাদের কাছে এখন যেই বিষয়টি সামনে প্রাধান্য পাচ্ছে, বা এই সভার আলোচ্য সূচিতে না থাকলেও এই সভার বিবিধ যে আলোচনা, সেই আলোচনায় যে বিষয়টি উঠে আসবে বলে নেতারা আমাদের জানিয়েছেন সেটি হলো উপজেলা নির্বাচন। এবং আপনি জানেন যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন হবে 8 মে, এবং আওয়ামী লীগ গত এই 18 এপ্রিল যে নির্দেশনাটি জারি করেছে দলগতভাবে যে যারা এই আওয়ামী লীগের এমপি রয়েছেন এবং এই সংসদ সদস্য এবং মন্ত্রী রয়েছেন তাদের স্বজনেরা এই নির্বাচনে অংশগ্রহণ যাতে না করে সে ব্যাপারে তারা একটি নির্দেশনা জারি করেছেন। কিন্তু সেই নির্দেশনাটি উপেক্ষা করে প্রথম ধাপে আমরা দেখেছি প্রায় 20 জনের মতো এই স্বজন প্রার্থী রয়ে গেছেন এই নির্বাচনে, এবং এই দ্বিতীয় ধাপের নির্বাচনে এখন পর্যন্ত প্রায় 35টির মতো মনোনয়নপত্র স্বজনরা জমা দিয়েছেন। তো এই বিষয়গুলি নিয়ে এখানে একটি সিদ্ধান্ত আজকে আসবে, কারণ আপনি জানেন এই সিদ্ধান্তটির উপর অপেক্ষা করছে বা এই সিদ্ধান্তটির উপর নির্ভর করছে আওয়ামী লীগের তৃণমূলের রাজনীতি কিভাবে এগোবে। এখানে কি এমপি মন্ত্রীদের প্রাধান্যই থাকবে, বা এই যে রাজনীতির যেই পরিস্থিতি সেখানে তেগি দুর্দিনের নেতারা বা সাংগঠনিক নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে প্রাধান্য পাবেন। তো এই সার্বিক বিষয়গুলি নিয়ে কিন্তু এই মুহূর্তে রুদ্ধদ্বার বৈঠকটি চলছে গণভবনের ব্যাংকুয়েট হলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে। সভাটি শেষ হলে নেতারা আমাদের সাথে কথা হয়েছে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের, তিনি সভা শেষে সভার যে সিদ্ধান্তগুলি আছে সেই সিদ্ধান্তগুলি গণমাধ্যমের সামনে তিনি ব্রিফ করবেন। এবং সভার সূচনা বক্তব্যে আপনি যেটি বলেছিলেন যে শুরুতে যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সূচনা বক্তব্য দিয়েছেন, তিনি প্রতিবারই এই আওয়ামী লীগের কেন্দ্রীয় সভার শুরুতেই তিনি সূচনা বক্তব্য রাখেন। তো এই সূচনা বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে যারা এই সরকারের সমালোচনা করছে, যারা নির্বাচনের সমালোচনা করছে এবং যারা সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, তিনি তাদের সমালোচনা করে বলেছেন যে যেই দলটি, অর্থাৎ তিনি বিএনপির নাম উল্লেখ না করেই বলেছেন যে দলটি অবৈধ সামরিক শাসকের হাত থেকে তৈরি এবং যেই দলটি হা না ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র আনতে চেয়েছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। কিন্তু বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেষ দিকে ফিলিস্তিনি ইস্যুতে খুব সোচ্চার বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখনই ছুটে গেছেন তখনই এই গণহত্যার তিনি প্রতিবাদ করেছেন। এবং এই আপনি জানেন যে গতকাল প্রধানমন্ত্রী 6 দিনের থাইল্যান্ড সফর শেষে কিন্তু দেশে ফিরেছেন এবং থাইল্যান্ড সফরেও যে তিনি ফিলিস্তিনিদের এই গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন তিনি সেই কথাটিও তার বক্তব্যে তুলে ধরেছেন। এবং প্রধানমন্ত্রী এই কথাটি পর্যন্ত বলেছেন যে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের পুলিশ যেভাবে বিক্ষোভকারীদের উপর, একটু নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর যেভাবে হামলে পড়েছে এটি কোন মানবাধিকারের মধ্যে পড়ে। এবং তিনি বলেছেন যে এখানে বাংলাদেশি নাগরিকদের এই যুক্তরাষ্ট্রে বাসায় ঢুকে পুলিশ হত্যা করেছে, একজন নিরীহ এই অধ্যাপক যিনি
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন। তিনি ইসরায়েল বিরোধী বিক্ষোভে নেমেছেন, তাকে যুক্তরাষ্ট্রের পুলিশ যেভাবে তার উপর চড়াও হয়েছে, এগুলি কোন মানবাধিকার লঙ্ঘনের, এই মানবাধিকারের মধ্যে পড়ে? ও পক্ষান্তরে তিনি রেস্ট এনেছেন এখানে আমাদের 28 অক্টোবরে যেভাবে পুলিশের উপর হামলা হয়েছে, এখানে আমাদের এখানে পুলিশ সেভাবে কোনো কিছুই করেনি। যেই সশস্ত্র হামলার পরও বাংলাদেশের পুলিশ তাদের বিরোধী পক্ষকে সেভাবে দমনের দিকে যায়নি যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ নিরস্ত্র মানুষের উপর হামলে পড়েছে। তো এই বিষয়গুলি কিন্তু প্রধানমন্ত্রী বলে তার শেষ মুহূর্তে তিনি বলেছেন যে এখানে আমার বাঙালিকে হত্যা করা হয়েছে এবং আমি এর জবাব চাই, এবং এই মানবাধিকার লঙ্ঘনেরও তিনি সুস্পষ্ট জবাব চেয়েছেন। পক্ষান্তরে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এত মানবাধিকারের কথা বলে, এত স্যাংশন দেয়, তারা আয়নায় নিজের মুখটি দেখুক, এই কথাটি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। পাশাপাশি যে চলমান এই দাবদাহ চলছে দেশে, এ ব্যাপারে জনগণকে একটু সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন, ঘরের মধ্যে থেকে একটু স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করার জন্য। এবং পাশাপাশি এই কথাও তিনি বলেছেন এই গরমের কারণে কিন্তু হিমালয়ের হিমবাহগুলো গলতে শুরু করেছে, যার কারণে আমাদের যে হিমবাহের যেই নদীগুলি আছে, সেই তিস্তা, ব্রহ্মপুত্র, এগুলির পানির প্রবাহ কিন্তু এখন খুব ভালো রয়েছে, যার কারণে এটি কিন্তু আমাদের ফসলের জন্য ভালো। এবং এই ইতিমধ্যে এই গরমের কারণে হাওরের ধানগুলিও পাকতে শুরু করেছে এবং ধান কাটাও প্রায় শুরু হওয়ার পথে বা শেষও হয়ে যাবে অনেক জায়গায়। তো এই বিষয়গুলি তাড়াতাড়ি দ্রুত বৃষ্টি হওয়ার আগেই এই ধান গোলায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী তিনি বলেছেন। তো সার্বিকভাবে বলা যায় প্রধানমন্ত্রী সূচনার বক্তব্যের পর আওয়ামী লীগের এই সভাটি এই গণভবনের ব্যাংকুয়েট হলে চলছে এবং প্রায় আনুমানিক 2 ঘন্টা যাবত তো বলাই যায় এই সভাটি হবে, কারণ আপনি জানেন যে তৃণমূলের আওয়ামী লীগের রাজনীতির অনেকাংশ নির্ভর করছে এই সভাটির উপর। তো আমরা অপেক্ষা করতে পারি সেই সভাটি শেষ হওয়া পর্যন্ত, তারপর সাধারণ সম্পাদক যখন গণমাধ্যমে ব্রিফ করবেন তারপর আমরা সিদ্ধান্তটি জানতে পারবো। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, গণভবন থেকে যারা ছিলেন সহকর্মী জয় যাদব। তাপদাহের মধ্যে স্বস্তির বৃষ্টি দেখা পেয়েছে হবিগঞ্জবাসী। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, বৃষ্টির পর আবহাওয়া পরিস্থিতিতে কোনো পরিবর্তন এসেছে কিনা, কি বলছে আবহাওয়া অফিস? জয়ী, আসলে আজকে সন্ধ্যার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে এবং এর সাথে ঝড়ও হয়েছে। আসলে এই বৃষ্টির যে আসলে আজকে সহ এই পুরো সপ্তাহ জুড়ে কিন্তু পুরো হবিগঞ্জে তাপদাহ চলছে। এই তাপদাহের মধ্যে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু স্বস্তির আসলে বলাই যায়, মানুষের মধ্যে স্বস্তি পেয়েছে। আসলে এই স্বস্তি এবং শঙ্কা, এই দুইটি বিষয় কিন্তু রয়েছে আজকের বৃষ্টিতে। কারণ হচ্ছে গত 28 তারিখে কিন্তু শিলাবৃষ্টি হয়েছিল, সেই শিলাবৃষ্টি কিন্তু হবিগঞ্জের নবীগঞ্জ এবং বানিয়াচং উপজেলার প্রায় 250 হেক্টর জমির 15% ধান কিন্তু আসলে নষ্ট হয়েছে। এবং সেই তারপরে কিন্তু আজকে আবার এই 2 দিন পরে আজকে সন্ধ্যায় আবার একই সময়ে কিন্তু বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পাশাপাশি কিন্তু শিলাবৃষ্টি হয়েছে। তবে আজকের শিলাবৃষ্টিতে কিন্তু খুব একটা ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। তবে আসলে এই শিলাবৃষ্টির কারণে কিন্তু আসলে শঙ্কায় রয়েছেন কৃষকরা। তারা বলছেন যে আসলে যদি আরো আগামীকাল বা আরো 3-4 দিন সময় পান তাহলে কিন্তু তারা আসলে মোটামুটি ধান ঘরে তুলতে পারবেন না। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে হবিগঞ্জের যে আসলে পুরো হাওর সহ নন হাওরের কিন্তু 68% ধান ইতিমধ্যে কিন্তু কৃষকরা ঘরে তুলছেন। আর 32% ধান কিন্তু রয়েছে। তারা কৃষি বিভাগ বলছে যে আর সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে কিন্তু তারা পুরো হাওড়া অঞ্চলের পুরো ধান কিন্তু কৃষকরা ঘরে তুলতে পারবেন। আসলে বলা যায় যে আজকের যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি মোটামুটি সাধারণ মানুষের মধ্যে একটি স্বস্তি দেখা দিয়েছে। এবং এর পাশাপাশি যদি পরবর্তীতে শিলাবৃষ্টি না হয় বা তাহলে কিন্তু আসলে এই কৃষকদের যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু আসলে মুক্ত হতে পারেন। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমির হামজা। উপজেলা পরিষদ নির্বাচনে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকছে না। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, পুরো জাতির চাওয়া একটা সুষ্ঠু নির্বাচন। মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন কাজ করছে জানিয়ে মোহাম্মদ আলমগীর জানান, সিসি ক্যামেরার জন্য প্রয়োজনীয় বরাদ্দ না থাকলেও শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আর যা যা দরকার তা করা হবে। নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে হোক
অবাধ ও নিরপেক্ষ হয়। সেই জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের নির্বাচনের যারা দায়িত্বে আছেন, নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য বাহিনী যারা আছেন, তাদের সমর্থন নিয়ে আমাদের এই কাজগুলো করতে হয়। সেই বিষয়ে তারা কী কী প্রস্তুতি নিয়েছে সেই বিষয়গুলো তাদের কাছে আমি শুনেছি। এছাড়া আমার যদি কোনো সেখানে মন্তব্য থাকে বা আমার পরামর্শ থাকে সেগুলো দিয়েছি। আমরা আশা করছি যে শরীয়তপুর থেকে আগামী 8টা এবং এরপরে হলো 21 তারিখে আছে। 3টি নির্বাচনই আমরা আশা করি যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে। সিসি ক্যামেরার জন্য কোনো বাজেট নাই, সিসি ক্যামেরা থাকবে না, ইভিএমে ভোট হচ্ছে এখানে। আর হলো যে তাপপ্রবাহ যেটা বলা হচ্ছে সেটা এতদিন থাকবে বলে আমরা মনে করি না, তাপপ্রবাহ কমে যাবে। জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে প্রচার প্রচারণা কেমন দেখছেন? নির্বাচনী পরিবেশ নিয়েও জানতে চাই, কি বলছেন ভোটাররা? ইতিমধ্যে আমরা দেখছি প্রচারণায় প্রার্থীদের এবং ভোটাররাও কিন্তু নানা হিসাব নিকাশ করছেন এবং তারা বলছেন যে আর আসলে তারা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করবেন, এলাকার উন্নয়নে যে আসলে কাজ করবেন এবং তারাও কিন্তু সেই চিন্তা ভাবনা করছেন যে আগামী 8 মে আসলে যে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ বাস্তবায়ন করবেন তেমন প্রার্থীকেই কিন্তু তারা নির্বাচিত করবেন সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ ময়মনসিংহের উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 15 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু তারা শান্তি প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন এবং তারা বলছেন যে তারা যদি জয়ী হতে পারেন অর্থাৎ সরকারের উন্নয়নে তারা অব্যাহত রাখতে তারা কাজ করে যাবেন, অর্থাৎ স্বচ্ছভাবে কাজ করার প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছেন। এছাড়াও এই 3 উপজেলায় আমরা লক্ষ্য করেছি যে বিএনপি থেকে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে 5 জন প্রার্থী কিন্তু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা বলছেন যে দলীয় প্রতীক না থাকার কারণে তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ভোটারদের ব্যাপক সাড়া কিন্তু তারা পাচ্ছেন এবং তারা বলছেন যে যদি তারা নির্বাচিত হতে পারেন এবং নির্বাচনের ব্যাপারে তারা কিন্তু অর্থাৎ জয়ী হওয়ার ব্যাপারে তারা আশা ব্যক্ত করেছেন এবং তারা বলছেন যে তারা যদি জয়ী হতে পারেন তাহলে উন্নয়নের যে শতভাগ উন্নয়নের বাস্তবায়ন সেটি কিন্তু তারা নিজস্ব উপজেলায় ঘটাতে চান। সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছিলাম। ভোটাররা বলছেন যে তারা কিন্তু নানান হিসেব নিকেশ করছেন, এখনো পর্যন্ত তারা কেমন প্রার্থীকে সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা নিশ্চিত করেননি এবং তারা বলছে যে ভোটের আগেই কিন্তু তারা চিন্তা ভাবনা আসলে তারা কাকে নির্বাচিত করবেন এবং কাকে দ্বারা এলাকার উন্নয়ন ঘটবে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে এই নির্বাচনকে ঘিরে এবং তারা বলছেন যে মাঠে যেন কেউ বেশি শক্তি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন ইলিয়াস আহমেদ। দেখছেন সংবাদ রাত। অপহৃত এনজিও কর্মীকে উদ্ধারে গিয়ে কক্সবাজারের ভাড়ুয়াখালীতে র্যাব ডাকাতের গোলাগুলিতে মাঝে পড়ে স্থানীয় এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বেসরকারি সংস্থা প্রত্যাশীর এনজিও কর্মী মাসুদ চৌধুরী সোমবার বিকেলে অপহরণের শিকার হন। বিষয়টি র্যাব জানতে পেরে ওই পাহাড়ে অভিযানে যায়। এ সময় ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানান র্যাবের কর্মকর্তা। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে প্রত্যাশী নামক একটা এনজিও, সেই এনজিওর একজন কর্মীকে অপহরণ করা হয় এবং অপহরণ করে তাকে ভাড়ুয়াখালীর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানেন যে ফরহাদ নামে ভাড়ুয়াখালীর একজন শীর্ষ সন্ত্রাসী, যার নামে 7টি মামলা আছে।
র্যাব ও ডাকাতদের গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে বায়াতুল্লাহ নামের এক কৃষক নিহত হন বলে জানান স্থানীয়রা। ঘটনা হয়েছে আপনার 7:30 মিনিটের সময়। এখানে আমরা কেউ এরকম জানি যে এভাবে হবে, ডাকাত পক্ষের লোক অনেক ভয়াবহ, ওনারা তো কাউকে কিছু চিনে না। তখন ওনারা তো ফায়ার করতেছে, এখন কাকে করতেছে সাধারণ পাবলিক ছিল অন্ধকার, ওইখানে ফায়ার করে দিচ্ছে, আর আমরা বইয়ে পিছনে চলে গেছি। র্যাব জানায় এই ঘটনায় এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাত ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করা হয়। উভয়পক্ষের গোলাগুলিতে আমাদের একজন র্যাব সদস্য আহত হয় এবং ওখানে আরও কয়েকজন সদস্য আহত হয় এবং আমরা যে জিম্মি যাকে করা হয়েছিল, যে মাসুদ নামে যে প্রত্যাশী এনজিও কর্মী মাসুদ, তাকে আমরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, শেরে বাহিনীর প্রধান ফরহাদ মোস্তাক এ ঘটনা ঘটিয়েছে। তারা ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বলে জানান তিনি। যে মূল হোতা মূলত যে ফরহাদ বাহিনী, আমি অলরেডি বলেছি, সেও আহত অবস্থায় তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেও এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। যে অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে সেই অস্ত্র সহকারে আমরা তাকে আটক করেছি। এদিকে কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি এলাকায় বেড়েছে অপহরণের ঘটনা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারের ভাড়ুয়াখালীতে র্যাব ডাকাতের গোলাগুলিতে মাঝে পড়ে স্থানীয় এক কৃষক নিহত হয়েছেন। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, গোলাগুলির ঘটনায় কৃষক নিহতের বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ জয়ী, আপাতত যেটি হয়েছে সেটি হচ্ছে পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে অন্যান্য এই ঘটনার সাথে যে ডাকাতরা জড়িত, যারা পালিয়ে গিয়েছিল গতকালকের অভিযানে, র্যাবের অভিযানে, তাদেরকে আটকের বিষয়ে তাদের যে পরবর্তী পদক্ষেপ, সেই পদক্ষেপ তারা নিচ্ছেন এবং এই বিষয়টি নিয়ে তারা বেশ গুরুত্বের সাথে দেখছেন বলে আমাদেরকে র্যাবের পক্ষ থেকে, র্যাবের যিনি অধিনায়ক রয়েছেন তিনি জানিয়েছেন। এখানে যে বিষয়টি আসলে উল্লেখ করার মতো, কক্সবাজারের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেগুলো এখন এই ধরনের যারা অপহরণকারী, ডাকাত এবং যারা অস্ত্র তৈরির কারখানা সহ বিভিন্ন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে গত এক মাসে আমরা যদি আমাদের সংবাদের দিকেও খেয়াল করি, বেশ কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে এবং গত এক বছরে এখানে প্রায় 150 কাছাকাছি অপহরণের ঘটনা ঘটেছে এবং বেশিরভাগই আমরা যেটি দেখেছি যে টেকনাফের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে এই ঘটনাগুলো বেশ ঘটে থাকে এবং সেখানে মুক্তিপণের ঘটনা তো হর হামেশাই ঘটে, যে মুক্তিপণ দিয়েই যারা ভুক্তভোগী রয়েছেন তারা ফিরে আসেন এবং এই বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে স্থানীয় জনপ্রতিনিধিরা এবং স্থানীয়রা যেটি বলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর এই ক্ষেত্রে গুরুত্বের যে ঘাটতি সেটি তারা পরিলক্ষিত করেন এবং কিন্তু গতকাল র্যাব অভিযান চালিয়েছিল এবং র্যাবের সাথে যে বন্দুক যুদ্ধটি হয়েছে সেখানে কিন্তু স্থানীয় কৃষকের মৃত্যু ঘটেছে। কিন্তু অন্যান্য টেকনাফ এর যে অপহরণের ঘটনাগুলো, এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বারবার যেটি বলার চেষ্টা করেন যে সেখানে মাদকের একটি ব্যাপার সবসময় থাকে, মাদকের আনা নেওয়া এবং মাদকের টাকা লেনদেনের করতে গিয়ে এই ধরনের অপহরণের ঘটনাগুলো ঘটে। কিন্তু আমরা যেটি দেখি যে এই ধরনের ঘটনার বাইরেও কিন্তু সাধারণ মানুষ, স্কুল শিক্ষক এবং কৃষক, বিশেষ করে কৃষকরা যারা পাহাড়ের পাদদেশে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় অপহরণের শিকার হয়েছেন এবং এমনও ঘটনা রয়েছে যে ঘটনাগুলো কিন্তু পুলিশও জানে না, কিন্তু তারা নিজেরা গিয়ে সেখানে অপহরণের শিকার হয়ে নিজেদের ডাকাত দল তাদের পরিবারের সাথে যোগাযোগ করেন এবং স্বজনরা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন। কিন্তু এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ধরনের মামলা হয় না কিংবা পরবর্তীতে আর কোনো ঘটনাও পরবর্তীতে আর কোনো ধরনের পদক্ষেপও নেওয়া হয় না, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে অবগতই হন না। তো সব মিলিয়ে আসলে কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলো এখন যে অপরাধীদের অভয়ারণ্য হয়ে গেছে, স্থানীয়রাও উদ্বিগ্ন এবং নানান সময় যে এখানে আমরা দেখেছি গত এক বছরে বেশ কয়েকটি হত্যার ঘটনাও ঘটেছে কিন্তু অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে স্থানীয় জনপ্রতিনিধিরা যেমন উদ্বিগ্ন, ঠিক তেমনিভাবে পাহাড়গুলোর পাদদেশে যারা স্থানীয়রা বসবাস করছেন তারাও বেশ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন এবং গতকাল ভাড়ুয়াখালীতে যে ঘটনাটি ঘটেছে এবং সেখানে
যে ডাকাত দলটির সাথে আসলে র্যাবের যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, সেখানে যে অপহরণের শিকার হয়েছেন যে এনজিও কর্মীটি, তার কাছ থেকে 6 লাখ টাকার মতো মুক্তিপণ চাওয়া হয়েছিল। এবং যেই ডাকাত দল এই ঘটনাটি ঘটিয়েছে, স্থানীয়রা বলছেন এই ডাকাত দলের ভয়ে সেখানকার স্থানীয়রা এবং সেখানকার বাজারের যারা দোকানিরা রয়েছেন তারা প্রায় সময় ভীত সন্ত্রস্ত থাকেন। এবং এই বিষয়টি নিয়ে তারা আসলেই আইন শৃঙ্খলা বাহিনীর জোরদার পদক্ষেপ কামনা করেছেন। এবং আমরা বিষয়টি নিয়ে র্যাবের সাথেও কথা বলেছি। র্যাব যেটি বলছে, তারা তাদের পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য তারা এই বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। এবং জেলা পুলিশও প্রতিটি ঘটনার প্রেক্ষিতেও তারা যেটি বলেন যে তারা তাদের আসলে যে অভিযান, সেই অভিযান তারা পরিচালনা করবেন। তো কক্সবাজারের যে ভারুয়াকালীতে র্যাব এবং ডাকাত দলের বন্দুকযুদ্ধে কৃষক নিহতের খবর ছিল, সেই খবরের আমার কাছে ছিল সর্বশেষ। কক্সবাজার থেকে যারা ছিলেন সহকর্মী সৌরভ দেব।